আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। মেহজাবিন আপু যদি ভাবি না হইতো দেন ম্যারি মেহজাবিন আপু। 3 দিন শুধু পানি ছাড়া আমি কিছু খাইতাম না। আই লাভ হার ভেরি মাচ। সো আমি যে ওকে ভালোবাসি এটা প্রুভ করার জন্য যা যা করা লাগে চেষ্টা করি। আমি থাইল্যান্ডে গিয়ে একটা ভরপুর পার্টি করব, 7 দিনের পার্টি। তারার গল্প অনুষ্ঠানে আজকে সময়ের আলো স্টুডিওতে আছে এই সময়কার জনপ্রিয় অভিনেতা বলা চলে আরেফিন জিলানী। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে অনেক কাজ করছেন সম্প্রতি, বেশ কয়েকটা হিট প্রোডাকশন আপনার গেল, তো এই যে হঠাৎ করে হিট 3টা প্রোডাকশনের সাথে যুক্ত হয়ে যাওয়া, এর পেছনের গল্পটা কিভাবে সম্ভব? ফার্স্ট অফ অল হচ্ছে এটার ফুল ক্রেডিট আমার কাছে মনে হয় সৃষ্টিকর্তার। কারণ লাইফে আমার কাছে মনে হয় যে বড় কোনো কিছু আসলে খুব প্ল্যান করে হয় না, বাট সৃষ্টিকর্তা তখনই দিবে when you are prepared. So I was prepared. So এই জন্য হয়তো হি blessed me with all these 3 fantastic production. এবং অফকোর্স আমার ডিরেক্টরদের তাদের প্রতিও আমি অনেক থ্যাঙ্কফুল যে দে হ্যাভ ফাউন্ড মি এলিজিবল এনাফ টু বি ফিট ইন দোজ রোলস। আচ্ছা, এই যে বনলতা এক্সপ্রেসের সাথে কিভাবে যুক্ত হলেন সেই গল্পটা শেয়ার করবেন। তানিমুর ভাইয়ের সাথে আমি উৎসব করলাম, ভাইয়ের সাথে ওইটা আমার ফার্স্ট কাজ। তো ভাইয়া হয়তো ওই মুবারক ক্যারেক্টারের মধ্যে হয়তো কিছু পেয়েছে, যার কারণে ভাইয়ের তো মনে হইলো যে আমি জিলানিকে দিয়ে এই রোলটা করাই। তো বাট তার আগে আমাদেরকে আসলে অডিশন দিতে হয়েছে। সো প্রত্যেকটা তানিম ভাই ইজ ভেরি মাচ প্রিসাইজ অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স, ইজ ভেরি মাচ প্রিসাইজ অ্যাবাউট দ্য অ্যাক্টিং। সো আমরা যারা এই কাজ করছি, মানে আমি বড়দের কথা জানি না, বাট আমরা যারা আছি আমাদের সবারই পর্যাপ্ত পরিমাণ রিহার্সাল করতে হয়েছে, অডিশন দিতে হয়েছে। সো হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকটা কাজ করতে গেলে কিছু অভিজ্ঞতার ঝুলি বাড়তে থাকে, বড় হতে থাকে। তো আমাদের সাথে যদি কোনো একটা মজার অভিজ্ঞতা শেয়ার করতেন। প্রত্যেকটা কাজেই তো অনেক মজার অভিজ্ঞতা আছে, যে বনলতা এক্সপ্রেস তো মজার অভিজ্ঞতাতে ভরপুর। আমি যেই ট্রেনের বগিতে ছিলাম, যে বগিতে ছিলাম সেটা হচ্ছে মূলত চঞ্চলদা, বাঁধন আপু, আমি, সাবরিন, সানি ভাই, তামজিদ, অ্যালিন, রুমি, আমরা অনেকে ছিলাম সেটাতে। তো আমাদের তো কিছু বেশ কিছুটা কমেডি ফিল্ম বলতে পারেন, হ্যাঁ, ফুল কমেডিও না, কিছু ইমোশনও আছে। সো বিভিন্ন ডায়লগে পাঞ্চে শুধু যে আমরাই মজা দিচ্ছিলাম এরকম না। আচ্ছা, আমার একটা সিন আছে, ওই সিন হচ্ছে কি, আমি হঠাৎ করে ওই ট্রেনটা থামানোর জন্য টান দেওয়ার পর বলি যে ও পারবে না, আমি পারবো, আমি জিম করি। তো ওইটা তো আর এভাবে বলি নাই, মুভিতে যেভাবে বলছিলাম আর কি। তো তখন এটা বলার পর হঠাৎ করে ক্যামেরার ক্রু একজন ছিল, সে ফিক করে হেসে দিচ্ছে। ঠিক আছে, এরকম আমাদের বিভিন্ন রকম কাহিনী লেগেই থাকতো। এই যে চাকরি ছেড়ে দিয়ে অভিনয় আসলেন, একটা স্ট্রাগল নিশ্চয়ই আছে। চাকরি ছেড়ে দিয়ে অ্যাকচুয়ালি যে সময়টা জব করতাম ওই সময় জবের পাশাপাশি অ্যাক্টিংটাও ছিল, হ্যাঁ, বাট তখন বড় প্রজেক্টগুলো করতে পারতাম না, কারণ অফিসের কিছু রিকোয়ারমেন্ট থাকে যে আপনি তো নিশ্চয়ই পর্যাপ্ত পরিমাণ ছুটি নিতে, অনেক ছুটি নেবেন, ব্যাপারটা তো এভাবে ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সো যখন দেখলাম যে আমার কাছে বড় কাজ আসতেছে আলহামদুলিল্লাহ, তখন আমি ফিল করলাম যে আসলে এইভাবে আমি পারবো না, না আমি জবে ফোকাস দিতে পারবো প্রপারলি, না আমি ওইটা করতে পারবো। অ্যান্ড সিন্স অ্যাক্টিং হ্যাজ অলওয়েজ বিন মাই প্যাশন অ্যান্ড এটা আমার খুব ভালোবাসার একটা জায়গা। সো আমি ভালোবাসার জায়গাটার জন্য ওটা স্যাক্রিফাইস করে দিলাম। প্রথমে অনেক স্ট্রাগল গেছে, আমি এটা ডিনাই করবো না, অনেক স্ট্রাগল গেছে। কজ যখন আমি জবটা ছাড়ছি, এটা আমি অনেক জায়গায় বলছি এবং এটা অনেকেই জানে, ওই সময় আই ওয়াজ হিউজ ফ্যাট, কারণ স্বাভাবিক ডেস্ক জব ছিল। ফ্যাট? হ্যাঁ, আমি অ্যাট দ্যাট মোমেন্ট আমার ওয়েট ছিল 118 কেজি। OMG, দ্যাট মিন্স আমার চেয়ে বেশি। অনেক বেশি, আপনার ডাবল হবে, আর আমার তো হাইটও বেশি। সো হাইট ওয়েট মিলায় মানে আই ওয়াজ জাইগ্যান্টিক। সো আমার সেখান থেকে আবার ফিট হইতে, মানে আগের পর্যায়ে যাইতে, ইট টুক মি অলমোস্ট 4 to 5 months। আর প্রত্যেকটা শিল্পীর একটা স্বপ্নের চরিত্র থাকে বা স্বপ্নের ক্যারেক্টার থাকে, যদি এই ধরনের ক্যারেক্টার করতে পারতাম বা এই পরিচালকের সাথে কাজ করতে পারতাম। জিলানির ক্ষেত্রে কে সেটা? আমার স্বপ্নের পরিচালক যারা ছিলেন তাদের মধ্যে অলমোস্ট বেশ কয়েকজনের সাথে কাজ হয়ে গেছে। তানিমুর ভাই আমার একজন ড্রিম ডিরেক্টর, শিহাব শাহিন ভাই, আই লাভ হিম, তিনি আমার একজন ড্রিম ডিরেক্টর। হ্যাঁ, ভাইয়ের সাথে আমার তোমার জন্য মন থেকে পরিচয়। ভিকি জাহাদ ভাই আমার খুবই পছন্দের একটা ডিরেক্টর, ড্রিম ডিরেক্টর। সো স্বপ্নের ডিরেক্টররা যারা আছেন, যাদের সাথে কাজ করতে চাই, তাদের অনেকের সাথে কাজ হয়ে গেছে। বাট রায়হান রাফি ভাইয়ের সাথে একটা কাজের খুব ইচ্ছা, তার কাজ খুব পছন্দ। মেজবাউর রহমান সুমন ভাই, তার কাজ খুব পছন্দ। মিজানুর রহমান আরিয়ান ভাই, তার কাজ খুব পছন্দ। আশফাক নিপুণ ভাই, তার কাজ খুব পছন্দ। সামনে আসলে কি কাজ আসছে আপনার? আমার আরেকটা ফিল্ম আসতেছে কোরবানি ঈদে, এটা ওয়েব ফিল্ম, এটার নাম হচ্ছে কালো বিড়াল। এটা ডিরেকশন দিয়েছেন উল্লাস ভাই।
সো এটার এখন এডিটিং এটা কি হরর টাইপের কিছু? না, এটা হচ্ছে কি একটা বায়োপিক নিয়ে একজনের, সেখানে আমি লিড ক্যারেক্টারটা করতেছি, প্রোটাগনিস্ট। এটা ঢাকা ইউনিভার্সিটি একজন ভিসির জীবনী নিয়ে কাজটা করা। আচ্ছা, এই যে আপনি পরপর বেশ কয়েকটা চক্র, বনলতা এক্সপ্রেস, তারপরে হলো ক্যাকটাস, মানে জনপ্রিয় কয়েকটা সিরিজে বা ফিল্মে আপনি কাজ করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ। তো এর পরে আসলে আপনার জীবনে কি মনে হচ্ছে কোনো একটা পরিবর্তন চলে এসছে? পরিবর্তন বলতে হ্যাঁ, যে আই এম গেটিং নোটিসড, পিপল আর লাভিং মি মোর, ডিরেক্টররা আমার উপর ভরসা পাচ্ছেন, সাংবাদিক ভাইরা তারা আমাকে অনেক সম্মান দিয়ে কথা বলতেছেন, তারা সবসময় সম্মান দিয়ে কথা বলেন, এখন আরও আদরের সাথে কথা বলতেছেন, তারা আমাকে নিয়ে সবাই পজিটিভ, তারা নিজের থেকে আমার জন্য নিউজ করতেছেন। আমি হচ্ছি কি আসলে একটু অ্যাম্বিভার্ট টাইপের ছেলে, বুঝছেন। আমি খুবই এক্সট্রোভার্ট ওয়েন আই এম সারাউন্ডেড উইথ দ্য রাইট পিপল, বাট যখন আবার আমি অতটা চিনি না তখন আমি একটু ইন্ট্রোভার্ট থাকি। তো আমি নিজের থেকে আসলে না কাউকে ওভাবে, কোনো সাংবাদিক ভাইকে ওভাবে নক দেয়া ইয়া করে আমি কখনোই করতে পারিনি। মানে এরকম না যে আমি চাই না, আমি চাইছি, বাট আমার কাছে মনে হয়েছে কী মনে করবে, ভাববে বোধহয় নিউজ করানোর জন্য বোধহয় নক দিতেছে, বাট ব্যাপারটা আসলে এরকম না। বাট এখন এই সময় এসে আই এম ভেরি মাচ গ্রেটফুল টু অল অফ দেম, যে তারা নিজের থেকে আমার নিউজগুলো করতেছে, আমার কাজগুলোকে প্রমোট করতেছে। সো হ্যাঁ, এরকম টুকটাক পরিবর্তন তো আসতেছে। আচ্ছা, শোনা যায় আপনি নাকি ভীষণ বউ পাগল, এটা কি সত্যি? ওইটা আসলে রাজু ভাইয়ের একটা জোক ছিল। সো হ্যাঁ, আই লাভ হার ভেরি মাচ। ভীষণ বউ পাগলের কোয়ালিটিগুলো কি কি আমি জানি না, বাট আই লাভ হার ভেরি মাচ। সো আমি যে ওকে ভালোবাসি এটা প্রুভ করার জন্য যা যা করা লাগে চেষ্টা করি, অনেক ক্ষেত্রেই ফেইল্ড হই। হ্যাঁ, সবসময় আসলে যা চায় তাই করতে পারি না, বাট চেষ্টা করি। ধরেন আপনাকে যদি 1 বছর শুধুমাত্র একজনের সাথে কথা বলে কাটাতে হয়, কার সাথে কথা বলবেন? ভাবির সাথে না অন্য কোনো সহকর্মী? ভাবির সাথে অফকোর্স, বাসায় যেতে হবে আমার। আচ্ছা, মানে কেন ভাবির সাথে, সহকর্মী নয় কেন? বাসায় যেতে হবে। শেষ কবে ভাবিকে ভালোবাসি বলেছেন? এই যে আপনার ইন্টারভিউটা দিতে আসার আগেই। তাই? আচ্ছা, মানে এখন যদি আমি বলি যে ভাবিকে ফোন করে বলেন যে ভালোবাসি, দিব? হ্যাঁ শিওর। কোনো গিফট আছে? ভালোবাসার জন্য কোনো গিফটের প্রয়োজন হয় না। কিন্তু করতেছি তো আপনার জন্য। হ্যাঁ, অবশ্যই গিফট থাকবে। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করছি আমাদের প্রিয় জিলানি ভাবিকে ফোন করছেন। ভাবি কিন্তু আমাদের বিখ্যাত সিঙ্গার ঐশী। হ্যাঁ, তো ভাবিকে ফোন করছেন ভালোবাসি বলার জন্য। দেখি হুট করে ভালোবাসি বলবেন স্পিকারে দিতে হবে? অবভিয়াসলি। ও মাই গড, ভাই উল্টাপাল্টা কিছু বইলো না, দর্শক দেখতেছে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। আমাকে হচ্ছে লাইভে তোমাকে ফোন দিতে বলছে এবং হচ্ছে আমাকে স্পিকারে রাখতে বলছে। সো ইউ আর অন স্পিকার। কোনো উল্টাপাল্টা কিছু আমাকে বলে ফেলো না ভাই। আর তোমাকে যেটা বলতে বলছে সেটা হচ্ছে কি, আমি তোমাকে ভালোবাসি। তুমি বাসো না? আমি তোমাকে অনেক ভালোবাসি। ঠিক আছে, কি বলবেন আপনি? থ্যাংক ইউ সো মাচ ভাবি। আপনাদের এই ভালোবাসা দেখে আমরা মুগ্ধ হচ্ছি। আপনাদের এই ভালোবাসা আজন্ম আমৃত্যু টিকে থাকুক। আপনারা সবসময় এভাবেই সুন্দরভাবে থাকুন। ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমার যে হার্ড ওয়ার্ক, তোমার যে ডেডিকেশন, এগুলো ফলাফল পাক, তুমি সফল হও। আর আমি তোমার সাথে সবসময় পাশে আছি। ঠিক আছে, এই যে এত ভালো ভালো কথা বললা, গিফট টিফট কিন্তু কিছু দিতে পারবো না, বুঝছো? আমি পাঠিয়ে দিচ্ছি ভাবি। আমার কোনো গিফট লাগবে না, আমাকে ভালোবাসা দিলেই হবে। ঠিক আছে, ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে, ঠিক আছে, ওকে, বাই। বাই। ভাবিকে কি ঘরের কাজে হেল্প করেন? অবশ্যই। বাহ, চমৎকার। ভালোবেসে ভাবিকে কি নামে ডাকেন আপনি? কয়েকটা আছে। হ্যাঁ, শুনতে চাই। বিবি ডাকি, জান ডাকি, মাঝে মধ্যে একটু ভালোবাসাটা একটু মাথায় উঠে গেলে তখন আরো অনেক কিছু ডাকি। আচ্ছা, ঠিক আছে, মাথার গল্প আর আমরা না শুনি। ভাবির নাম্বারটা মোবাইলে কি দিয়ে সেভ করা? মাই ডক্টর। মাই ডক্টর। আচ্ছা, চমৎকার। সিন্স শি ইজ আ ডক্টর, সো এই জন্য মাই ডক্টর দিয়ে সেভ করা। আচ্ছা, ভাবি আপনার বিষয়ে কিছু কথা বলেছে আমাদেরকে, আপনার সম্পর্কে অনেকগুলো সিক্রেটও বলেছে। আমরা সেগুলো আজকে ফাঁস করতে চাই। জিলানি আসলে আমার লাইফে একটা গিফট হিসাবে আল্লাহ হুট করে পাঠাইছেন। বিকজ আমি কিন্তু আসলে খুব রেস্ট্রিক্টেড একটা পরিবেশে বড় হয়েছি, যেখানে আমি সর্বক্ষণ আমার বাবা মার সঙ্গে থাকতাম।
সব মিলিয়ে আমি যে এভাবে প্রেম করে বিয়ে করব, এটা আসলে আমারই কল্পনার বাহিরে ছিল। কিন্তু ও যেদিন থেকে আমার লাইফে আসছে, মানে আমার প্রতি মুহূর্ত এখনো মনে হয় যে আলহামদুলিল্লাহ, মানে কিভাবে জানি ও আমার লাইফে একটা পাখির মতো উড়ে উড়ে এসে বসলো। এবং এখন যেটা হয়ে গেছে, ও আমার লাইফের সাথে এত ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, আমার এমন একটা পার্ট হয়ে গেছে। আমার আসলে মনে হয় যে মানে আমি আর ও আসলে দুইটা মন মিলে এক মন হয়ে গেছে। আমি চাই সবাই আমাদের জন্য দোয়া করুক, যেন আমরা এভাবে ভালোবাসা নিয়ে সারা জীবন একসাথে থাকতে পারি। ও আসলে শুধু নিজেদের হার্ড ওয়ার্ক করে তা না, সে আমাকেও খুবই ইন্সপায়ার করে। মানে সে এত ডেডিকেশন দেয় তার কাজের প্রতি, আমি তাকে দেখে অনুপ্রাণিত হতে বাধ্য হই। ও খুবই সফট হার্টেড একজন মানুষ এবং ওর মন মানসিকতা খুবই অসাধারণ। সে যে কোনো জিনিস খুব পজিটিভলি চিন্তা করে। আরো অনেক কথা আছে, আমরা এটা কখন হইলো? আজকেই হয়েছে। আমাকে বলে নাই, বললে তো সারপ্রাইজটা থাকতো না। এই যে আপনাদের মধ্যে যে প্রেম প্রেম করে বিয়ে করা, আমরা আসলে সংক্ষেপে গল্পটা শুনতে চাই। আমার লাইফের ওইটা সেকেন্ড কাজ। তখন আমি জবে ঢুকি নেই। সো তখন হচ্ছে 2019 মোস্ট প্রবাবলি 19 বা 20, আই ডোন্ট রিমেম্বার কারেক্টলি। তখন একটা মুভিতে কাজ করি আমি, ওই মুভির লিড হিরো ছিলাম আমি। তো ওই মুভিটা সামহাউ রিলিজ হয় নাই কিছু আর্থিক জটিলতার কারণে। তো মুভির আমরা যারা যারা এই মুভিতে কাজ করছি তাদেরকে নিয়ে ডিরেক্টর হচ্ছে একটা ছোট পার্টি বা ইভেন্টের আয়োজন করছিল। অ্যাকচুয়ালি তার বার্থডে পার্টি ছিল। সো সে চাইছে যে মুভি সবাই আসুক, এসে পার্টিতে অ্যাটেন্ড করলে সবার মধ্যে একটা ভালো বন্ডিং হবে, এতে করে কাজটা ভালো হবে। তো সেইখানে আই ফার্স্ট মেট হার। তো প্রথম দিকে ওদিন দেখা হয় জাস্ট এই হাই হ্যালো চোখাচোখি এতটুকুই। হ্যাঁ, তো আমি তো তার আগে থেকেই ওর ফ্যান, আমি যেহেতু আরজে ছিলাম। সো আমার ওর গান খুবই ভালো লাগতো এবং আমি ওর গানও অনেক প্লে করতাম। শি ইজ আ ফ্যান্টাবুলাস সিঙ্গার উইদাউট এনি ডাউট। তো পরে আমরা ফেসবুকে দেন অ্যাড হইলাম, টুকটাক কথা বলতে বলতে আমরা একটা লম্বা সময় ধরে আমরা ফ্রেন্ড ছিলাম। দেন একটা লম্বা সময় ফ্রেন্ডশিপ হওয়ার পরে দেন উই গট ইনটু রিলেশনশিপ। আমরা কিন্তু প্রথমেই ফেসবুকে অ্যাড হয়ে যে চলো ডেটে যাই, কফি খাই, এসব করিনি। আমরা জাস্ট ফোনে একটু টেক্সট করতাম, একটু কথা বলতাম, এটা একটা লম্বা সময়। দেন আমরা রিলেশনশিপে যাই। হ্যাঁ, আমার মনে হয় যে মানে সত্যিকার প্রেমের গল্পগুলো বোধহয় এমনই হয় যে মানে ফোন করলাম, চলো কফি খাই, চলো ডেট করি। হ্যাঁ, মানে এভাবে হয় না, স্লোলি স্লোলি সম্ভবত হয়। হ্যাঁ, কারণ আসলে মানুষটাকে তো জানতে হয়, বুঝতে হয়। একটা মানুষকে হুট করে আপনি যদি প্রথমেই ভালো লেগে যায়, এটা মানে তার অ্যাপিয়ারেন্সে ভালো লাগছে। হ্যাঁ, বাট আপনি যখন তার সাথে সময় দিবেন তখন তার মানবিক গুণাবলীগুলো আপনার ভালো লাগবে। এবং ওই মানবিক গুণাবলীগুলোই হচ্ছে ওই সব জিনিস যেগুলো অ্যাকচুয়ালি অ্যাটাচড রাখে, অ্যাপিয়ারেন্স না। আচ্ছা, ধরেন আপনি আলাদিনের প্রদীপ হাতে পেলেন, আপনি 3টা ইচ্ছে পূরণ করতে পারবেন, সেই ইচ্ছেগুলো কি? ট্যারেন্টিনোর একটা ফিল্ম করব, এটা হচ্ছে আমার একটা ইচ্ছা হবে যে আমি কুইন্টিন ট্যারেন্টিনোর একটা ফিল্ম করার আমার খুব ইচ্ছা। এটা হবে একটা ইচ্ছা। আরেকটা ইচ্ছা হবে আমি কোনো একটা সুপার হিরো মুভির মনে করেন ফর এক্সাম্পল অ্যাভেঞ্জার্স অর স্পাইডারম্যান, সুপারম্যান, আয়রন ম্যান, এরকম কোনো একটা মুভির আমি প্রোটাগনিস্ট থাকবো। ওয়াও। আর আরেকটা ইচ্ছা হবে হচ্ছে আমি চাবো যে বাংলাদেশের আর্থিক অবস্থা এতটা ভালো জায়গায় যাক এবং এখানে এত অপরচুনিটি ক্রিয়েট হোক যেন এদেশের মানুষ এই দেশ ছেড়ে বাইরে না চলে যায়। কারণ আমার অনেক ক্লোজ ফ্রেন্ড বাংলাদেশ ছেড়ে বাইরে পড়তে চলে গেছে অ্যান্ড আই মিস দেম সো মাচ। আচ্ছা, ধরেন হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে আপনি দেখতে পেলেন 20 কোটি টাকা চলে এসছে। সো টাকা আসলে মানুষ দুইটা কাজ করে, একটা হলো কাজ করে আর একটা হলো অকাজ করে। আপনি কোন অকাজটা করবেন আর কাজ কোনটা করবেন? অকাজটাই আগে বললি। অকাজটা হচ্ছে আমি আমার বন্ধু বান্ধব, ভাই, ব্রাদার, ওয়াইফ, ফ্রেন্ড, আমার নিজের ভাই সবাইকে নিয়ে আমি থাইল্যান্ডে গিয়ে একটা ভরপুর পার্টি করব, 7 দিনের পার্টি, যে পার্টি শুরু আছে কোনো শেষ নেই। এটা হবে আমার ইচ্ছা, অকাজের ইচ্ছা। আর কাজের ইচ্ছাটা হবে হচ্ছে গিয়ে আমি বলাটা ঠিক হবে, হ্যাঁ, শিওর। আমি আমার বাবা মার জন্য একটা আলিশান বাড়ি করার ইচ্ছা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুব ইচ্ছা আমার যে আই ওয়ান্ট টু গিফট দেম সামথিং। ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ আপনার, যেহেতু বাবা মায়ের জন্য ইচ্ছে, কিছু ইচ্ছা আল্লাহ। কারণ আসলে কিছু দিতে পারি নাই এখন পর্যন্ত। মনে হয় যে তারা যা করছে
মানে সেইটার এগেনস্টে এখনো কিছুই দিতে পারিনি। না সত্যি বাবা মা সন্তানদের জন্য যা করে আমরা নিঃসন্দেহে সেটা কিছুই করতে পারি না, তো তাও ইচ্ছে থাকে এবং আপনার সুন্দর একটা ইচ্ছে, আল্লাহ তাআলা আপনার ইচ্ছেটা পূরণ করুক ইনশাল্লাহ। আচ্ছা, বাসায় কি রান্না বান্না করতে পারেন? ভাবিকে সহযোগিতা করেন? এই একটা জায়গায় আমি অনেক দুর্বল, বাট আই আই অলওয়েজ ট্রাই মাই বেস্ট। আমি যেটা করি, আমি ডায়েটের ফুডগুলো আমি প্রিপেয়ার করি। আচ্ছা ধরেন ফুড পান্ডা বন্ধ হয়ে গেল বা যারা ফুড ডেলিভারি করে সার্ভিসগুলো সব বন্ধ, না, আমরা বাইরের খাওয়া খাই না। রান্নাও তো করতে পারছে না, ভাবি নাই, আন্টি নাই, কেউ বাসায় সেদিন নাই, সবাই বাইরে গেছে, 3-4 দিন আছে, ফ্রিজেও কোনো খাবার নেই, কি খাবেন, কিভাবে খাবেন? আমি এই ইয়াতে যাব, ওর নাম কি, বাজারে যাব, বাজারে গিয়ে টক দই কিনবো, বাদাম কিনবো, একটু চিয়া সিড কিনবো। চিয়া সিড তো বাসায়, হ্যাঁ। তাও রান্না করবেন না? রান্না মানে কি, ডিম ভাজি করতে পারি আমি অনেক ভালো। বেঁচে থাকার জন্য তো কিছু করতে হয়, ওইটুকুনি। হ্যাঁ, বাট না, আমি লুকিং ফরওয়ার্ড টু লার্ন কুকিং। আমার রান্নাটা একটু শেখা উচিত। ভাবি শেখাবেন এখন থেকে। ধরেন আপনি একদিনের জন্য অদৃশ্য হতে পারলেন, অদৃশ্য হয়ে গেলেন, আপনাকে কেউ দেখলো না, কার বাসায় গিয়ে ঘাপটি মেরে বসে থাকবেন? কার বাসায় গিয়ে ঘাপটি মেরে বসে থাকবো? শাহরুখ খানের বাসায়। কেন? আমি ওর অনেক বড় ফ্যান, আচ্ছা, মানে ছোটোর থেকে। আমার বিগ SRK ফ্যান। তা আমি শাহরুখ খানের বাসায় গিয়ে ঘাপটি মেরে বসে থাকবো, অ্যান্ড আই এম ভেরি মাচ ইন্সপায়ার্ড বাই হিম অ্যাজ ওয়েল। সে কিন্তু একটা চরম লেভেলের হার্ড ওয়ার্কার। সো আমি আসলে একটু দেখবো যে সে আসলে কি করে, মানে হাউ কাম হি রিচড অ্যাট দিস পিনাকেল অফ হিজ ক্যারিয়ার। আচ্ছা, শেষ কবে নিজের নামটা গুগল করে দেখেছেন এবং সেখানে সবচেয়ে অদ্ভুত তথ্য কি পেয়েছিলেন মনে হয়? আমি এখন পর্যন্ত আমার নাম গুগল করে দেখিনি। আপনার কন্ট্যাক্ট লিস্টে সবচেয়ে অদ্ভুতভাবে কার নাম্বারটা সেভ করা আছে, অদ্ভুত নামে? এইটা সেভ করা আছে আমার একটা খুবই ক্লোজ ভাই ব্রাদারের ওয়াইফের নাম্বার। এটার কারণ হচ্ছে ওর নাম হচ্ছে নাদিয়া। এখন আমার আবার কন্ট্যাক্ট লিস্টে নাদিয়া কয়েকজন আছে, তো আমি এখন কী করবো? পরে আমি নাম্বারটা সেভ করছি রিদওয়ান বউ নাদিয়া। তো এতে করে যখন নাদিয়া থেকে বুঝে যায় এটা হচ্ছে আমাদের এই ভাব। আচ্ছা 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 আচ্ছা। সাকিব খান নাকি নিশো, জিলানি কার ভক্ত? আই এম আ বিগ ফ্যান অফ বোথ অফ দেম, ইফ ইউ আস্ক মি। আই এম নট বিং ডিপ্লোম্যাটিক, ঠিক আছে? কারণ এই দুইজনের অনেক অবদান আছে আমাদের ইন্ডাস্ট্রিতে। তারা ইন্ডাস্ট্রিটা এইভাবে আগায় নিয়ে গেছে বলেই আমি আরফিন জিলানী এখন হয়তো ভাবতে পারতেছি যে আমি এই রাস্তাগুলোতে আমি কাজ না, করি। নিশো তো কেবলমাত্র 3টা ছবি করলো, আর শাকিব খানের তো অনেক বছর ধরে একটা জার্নি। সো দুজনকে আপনি কিভাবে কম্পেয়ার করছেন যে এগিয়ে নিয়ে গেল মার্কেটটাকে? সাকিব ভাইয়ের কারণে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা একটা লম্বা সময় ধরে চলে আসতেছে, ভাই তার নিজের কাঁধে বহন করছে। ঠিক সেম গোজ ফর আমাদের ড্রামা ইন্ডাস্ট্রি বা নাটকের ইন্ডাস্ট্রি, বা যদি ওয়েবের ইন্ডাস্ট্রির কথা বলি, নিশো ভাই কিন্তু ওইটাও তার কাঁধে বহন করে নিয়ে গেছে। এক্স্যাক্টলি। এবং নিশো ভাই নাটকের ইন্ডাস্ট্রিটা এভাবে বহন করে নিয়ে গেছে বলেই এখন হয়তো অনেক ছেলেপেলেরা, অনেক মেয়েরা তারা নাটকে সুন্দর একটা প্ল্যাটফর্ম পাচ্ছে। আবার সাকিব ভাই ওভাবে বহন করে নিয়ে গেছে বলেই এখন সিয়াম ভাই, রাজ ভাই বা আমরা হয়তো ওই জায়গাটা দেখতে পাচ্ছি যে এই রাস্তা দিয়ে গেলে একটা ভালো কিছু হবে। সো মানে ইউ কান্ট ইগনোর এনি অফ দেম, বোথ অফ দেম আর অ্যামেজিং। অবশ্যই অবশ্যই। আচ্ছা, নিজের সম্পর্কে একটা গুজব বলুন তো, যেটা শুনে মানে যেটা ভাবলে আপনার নিজেরও হাসি পায়। ও অনেক লেটে ঘুমায়, এইটা। কারণ আমি আসলে অতটা লেটে ঘুমাই না, আমি মোটামুটি আর্লি রাইজার। প্রথম ক্র্যাশ কে ছিল সে কি জানে? প্রথম ক্রাশ কে ছিল? না, সে জানে না, সে অনেক দূরে থাকে। নাম বলা যাবে? সে এখন ম্যারিড, বলবো? তার হাজব্যান্ড মাইন্ড করতে পারে? তাহলে দরকার না থাক, বলি, মাইন্ড করলে করুক। তার হাজব্যান্ডের নাম হচ্ছে ভিকি কৌশল। তাহলে বুঝতে পারতেছেন কে ছিল, ক্যাটরিনা কাইফ। তার মানে সেই সময় থেকে প্রেম। মনে মনে প্রেম। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রেমের জন্য মানুষ অনেক নাটকীয় ঘটনা ঘটায়, আপনি আসলে কি ঘটিয়েছিলেন? আসলে আমাদের প্রেমটা অনেক স্টেডি ছিল, বুঝছেন? অনেক স্টেডিলি গ্রো করছে। তো সো আই ওন্ট সে আমরা অনেক নাটকীয় ঘটনা ঘটাইছি যে বাসার সামনে গিয়ে নিচে, কারণ যেমনটা শুনলেন ওর বাসায় অনেক রেস্ট্রিকশন তখন ছিল। তো ওর বাসার ধারে মানে ত্রিসীমানায় মানে আই ওয়াজ ফরবিডেন টু গো। সো হ্যাঁ, আমরা ওরকম নাটকীয় ঘটনা কি ঘটছে আমাদের মধ্যে, তো হঠাৎ করে প্রশ্ন করলেন তো। ও হ্যাঁ, একটা ঘটছিল, সেটা হচ্ছে একদিন ও আমার উপর খুব রাগ করছিল। তো আমি মানে প্রচণ্ড রাগ করছিল, কি নিয়ে রাগ করছিল এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট খুব রাগ করছিল। পরে আমি হচ্ছে ও তখন ইন্টার্নশিপ চলতেছে সিসিউতে। তখন আমি হচ্ছে ওকে কোনো কিছু না জানায় রাত্রে 1:30টার দিকে আমার সব কাজটা শেষ করে আমি গিয়ে সিসিউতে গিয়ে হাজির হয়েছি। সো এইটা একটা নাটকীয় ঘটনা হয়তো বলতে পারেন।
ধরেন যদি এক্স হঠাৎ এসে আপনার সামনে দাঁড়ায় কি কথা বলবেন প্রথম? ভালো হয়েছে তুমি গেছো, নাইলে ভাই আমি ধ্বংস হয়ে যাইতাম। ও মাই গড। এইটাই বলবো। ফেম নাকি ট্যালেন্ট কোনটা বেশি জরুরি মনে হয়? অফকোর্স ট্যালেন্ট, বিকজ উইদাউট ট্যালেন্ট ফেম ইজ ভেরি টেম্পোরারি। মানে when you are working hard, when you are very much talented, when you are working on your skills, then ফেমটা ইভেনচুয়ালি চলে আসে, হয়তো একটু দেরি হইতে পারে। বাট ট্যালেন্ট ছাড়া ফেম আসলে আমার কাছে মনে হয় বেশি দিন সার্ভাইভ করে না। অনেকের ক্ষেত্রে হয়তো করে, কারণ ভাগ্যকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। আচ্ছা, শেষ কোন বইটা পড়েছিলেন? কিছুক্ষণ, হ্যাঁ, কারণ যেহেতু ওই বইটা পড়তে হয়েছিল, আমি পড়ছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে স্ক্রিপ্টটা পড়ার আগে বইটা পড়লে আমি একটা ভালো ফিলিংস পাবো। রিসেন্টলি একটু কম পড়া হচ্ছে গল্পের বই, রিসেন্টলি অ্যাক্টিং রিলেটেড বই পড়া হচ্ছে, এটা সবসময় পড়া হয়। কিন্তু আমরা আসলে বই বলতে গল্পের বই বুঝি আর কি, কারণ আমি নিজে গল্পের বইয়ের খুব পোকা ছিলাম। অনেস্টলি বলি, আপনি যদি আমার বাসায় যান তাহলে দেখবেন আমার বাসার আমার পড়ার টেবিলের উপরে একদম পুরো ফিক্স করে দেওয়া বই 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 বই, মানে ওই সময়টায়। বাট এখন যেটা হয় কাজ টাজ ব্যস্ততার কারণে, বাট আমার মনে হয় বই পড়া উচিত। বই পড়লে ইমাজিনেশন অনেক এক্সপ্যান্ড করে। আপনি যদি একদিনের জন্য অন্য কোনো সেলিব্রিটি হতে পারতেন তাহলে কে হতেন? শাহরুখ খান। ওকে, আমি ধরেই নিচ্ছিলাম আপনি এই উত্তরটাই দেবেন। শাহরুখ খান। আপনার এমন কোনো অভ্যাস আছে যেটা কেউ জানে না? হ্যাঁ, বিশাল একটা জিনিস আছে যেটা কেউই জানে না আমার বাসার লোক ছাড়া। আমি খুব ভয়াবহ লেভেলের সূচিবাহী, এবং এইটা ডিজিজ পর্যায়ে কাইন্ড অফ ভয়াবহ লেভেলের সূচিবাহী। আমার বাসার টাওয়েল আলাদা করা, এটা আমি ছাড়া কেউ টাচ করতে মানা। আমার ওয়াইফও যদি টাচ করেও সেটা আরেকটা টাওয়েল দিয়ে ধরতে হবে বা আরেকটা পরিষ্কার কাপড় দিয়ে ধরতে হবে। এবং আমি জানি না এটা বিশ্বাস করবে কি মানুষ, আমি জানি না। আমার না, অবশ্যই বিশ্বাস করবে, কারণ এটা ভাবি আমাদেরকে একটু আগেই বলেছে। আচ্ছা, ও বলছে, ওকে, আমাদের কাছে রেকর্ড করা আছে। আচ্ছা। আমার হচ্ছে আমি শাওয়ার করার আগে প্রত্যেকটা কল আলাদা আলাদা করে ধুই, শ্যাম্পুর বোতলটাও ধুই। এটা বাইরে গেলে কি করেন আপনি? এইটা একটা মজার প্রশ্ন, যে শুটিংয়ে গেলে তাহলে কি করি। শুটিংয়ে গেলে আমি মাথার থেকে এগুলো নিয়ে বাইরে ফেলায় দিই। তারপরও আমি যথেষ্ট পরিষ্কার থাকার চেষ্টা করি। শুটিংয়েও আমাকে যে হোটেলে রাখা হয়, শুটিংয়ে তো সবসময় আসলে ভালো হোটেলে রাখার সুযোগ হয় না, কারণ এতগুলো মানুষ নিয়ে যাবেন। আপনি আমাকে ভালো হোটেলে রাখলেন, ওকে খারাপ হোটেলে রাখলেন, ও তো ব্যাড ফিল করবে। তো হয়তো আমরা সবাই মোটামুটি একটা মিডিওকর হোটেলে থাকি, তো সেখানে আমি ওই তখনও হোটেলের কল ধুই, শাওয়ার করার আগে বালতিটা সাবান দিয়ে ধুই। বাট আমি যখন শুটিং থেকে বাসায় আসি, আমি প্রথমে আমাকে টাচ করতে মানা করি। আমি ডিরেক্ট চলে যাই ওয়াশরুমে, এরপরে গিয়ে একটা লম্বা শাওয়ার দিই, 1 ঘন্টা 1.5 ঘন্টা দিয়ে একদম বের হয়ে আসি। এই গোসলিটা কি ছোট থেকেই না? এইটা ছোটতে এতটা ছিল না, এটা আমার ভার্সিটির ফার্স্ট সেকেন্ড ইয়ার থেকে এই জিনিসটা ডেভেলপ করা শুরু করছে। বাট এখন আমি এটা অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করি। এটা আগে আরও বেশি ছিল, এখন কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করি। ম্যারি ডেট কিল, মেহজাবিন তটিনী নেহা, কাকে কোনটাতে বেছে নেবেন? ম্যারি Date, ডেট kill. কিল। Why would I kill them? না, কিল নিব না, ম্যারি ডেট কিল। ভাই, মেহজাবিন আপু আমাদের বড় ভাইয়ের বউ, সো আবু কিল। আর রাজীব ভাই তা বলবে ম্যারি আর ডেট না, যেহেতু বলতেই হচ্ছে আপু, তাহলে কিল, সেফ থাকার জন্য। বাট আই লাভ আপু। যদি ভাবি না হইতো তাহলে ম্যারি বলতাম আপুর ক্ষেত্রে। নিহা, সো আই উড ম্যারি নিহা অ্যান্ড মেবি আই উড ডেট তটিনী। কেন? এটা কেমন প্রশ্ন? বলতে হইতো বোথ অফ দেম আর গুড লুকিং, ভালো অ্যাক্টিং করে, সো দুজনের একজনকে। ভাবি শুনছেন তো? না, না, আমাকে ফাঁসায় দিচ্ছে এই ভদ্রলোক, আমাকে ফাঁসায় দিতেছে। নো, উই আর জাস্ট জোকিং। দেন কেন? সুন্দর, দুইজনই তো সুন্দর। দুজন বিউটিফুল। আমার কাছে মনে হয়েছে যে দেখে নিহার সাথে আমার কাজ হয়নি, আমার কাছে মনে হয়েছে নিহা উড মেক এ ওয়ান্ডারফুল ওয়াইফ। সো ওই জায়গা থেকে তটিনিও অবশ্য হয়তো একটা ওয়ান্ডারফুল ওয়াইফই মেক করবে, বা তটিনির সাথে আমার কাজ হয়েছে, সো তটিনির সাথে একটা ফ্রেন্ডশিপ আছে। সো হ্যাঁ, ডেট করলে ভালো লাগবে, মজা লাগবে। বাট মেহজাবিন আপু যদি ভাবি না হইতো, দেন ম্যারি মেহজাবিন আপু। আচ্ছা, পরি, বুবলি, অপু, লং ড্রাইভ, ডিনার, মুভি। এই তো আমাকে করে ফেলবে, ফাঁসিতে ঝুলাই দিচ্ছে। পরি আপু, বুবলি আপু, আর আরেকটা নাম কি বলে,
অপু লং ড্রাইভ ডিনার মুভি। মুভি। ভাই আমি ডিনার মুভি, লং ড্রাইভ ডিনার মুভি, বুবলি আপু ডিনার, হ্যাঁ, অপু আপু মুভি, পরিমণি লং ড্রাইভ। ওকে। পরি আপনার সাথে জিলানি লং ড্রাইভে যেতে চাই। প্লিজ আপু, এনি ডে এনি টাইম। একটা শিডিউল করে ফেলেন আপনারা। আমরা যারা 90s কিড, 90 দশকের নাটক দেখে বড় হয়েছি, তারা তখন যেমন জনপ্রিয় ছিল এখনো তেমনি জনপ্রিয়। সো আপনার কাছে প্রিয় কে সেই সময়কার একজন হিরো, একজন হিরোইনের নাম বলতে পারেন? অনেকে, কাকে বাদ দিয়ে কাকে রাখবো? জাহিদ হাসান ভাই, মাহফুজ ভাই, তারা আমার অনেক ফেভারেট। নায়িকার নাম যদি বলি, বিপাশা হায়াত ম্যাডাম, শমিকা স্যার ম্যাডাম, আফসানা মিমি ম্যাডাম, তার সাথে আমি ইয়াতে কাজ করছি, উৎসবে কাজ করছি। শি সাচ আ সুইট হার্ট। মানে আমরা ছোটবেলায় দেখছি, অথচ সামনে থেকে যখন দেখি আমি, মানে উনিশের যখন আমার সাথে হ্যান্ডশেক করছে না, আমি হাতটা ধরে, মানে কি একটা অদ্ভুত ফিলিংস, আমি বলে বুঝাইতে পারবো না। শি সাচ আ সুইট হার্ট। আচ্ছা, আপনি খুব প্রেমিক পুরুষ। সো আপনার কাছে প্রেমটা কি, মানে প্রেমটা কেমন মনে হয়? আমি প্রেমিক পুরুষ, এটা তো আপনার বোঝার কথা না। এই যে আপনাদের দুজনের কথাবার্তা, আপনি ভাবিকে ফোন করলেন, ভাবির সাথে আমাদের কথা হয়েছে। প্রেম আমার কাছে মনে হয় যে প্রেম হচ্ছে সবচেয়ে অসাম ফ্রেন্ডশিপ। আপনি যার সাথে প্রেম করবেন, সত্যিকারের প্রেম, হ্যাঁ, তার সাথে ফ্রেন্ডশিপটা টপ নচ হইতে হবে, না হলে প্রেমটা আসলে জমবে না। যখন আপনি তার সাথে সব কিছু শেয়ার করতে পারবেন মোটামুটি, তখনই আসলে প্রেমটা জমে। সো প্রেমের ক্ষেত্রে ফ্রেন্ডশিপ হওয়াটা খুব জরুরি। নিজেকে মানুষ হিসেবে 100-তে কত দিবেন এবং অভিনেতা হিসেবে কত দিবেন? নিজেকে মানুষ হিসাবে আমি 100-তে 100 দিব, ওয়াও। আর অভিনেতা হিসাবে এখনো অনেক দূর। 100-তে হয়তো ডি পাইছি, হয়তো 60-65, আস্তে আস্তে সি+বিতে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, ধরুন আপনাকে একটা সুপার পাওয়ার দেয়া হলো। যদি সুপার পাওয়ার দেয়া হয় তাহলে আপনি আসলে কি বেছে নেবেন? আই ওয়ান্ট টু ফ্লাই, সুপারম্যান। আরেকটা বিষয় যেটা নিয়ে সচরাচর আলাপ হয় না, প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু প্যারানর্মাল বা অতি ভৌতিক কোনো গল্প কখনো কখনো ঘটে থাকে। আপনার জীবনে এমন কোনো গল্প আছে কিনা? আমার সাথে কেন যেন, আমি জানি না, আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটি খুবই খুঁজতে থাকি বলতে নট লিটারেলি দ্যাট খুঁজতে থাকা, বাট এরকম গ্রামে কোথাও গেলে বা এ করলে সব দেখি, কিন্তু আমার সাথে এখন পর্যন্ত এরকম ঘটে নাই কখনো। আমি চাই একবার ঘটুক। আমার মনে হয় আমার সাইজ অনেক বড় সড়ো, তো ভূতরা একটু ভয় পায়, হইতে পারে যেরকম একটা 6 ফুট 2 ধরবো, তাহলে কি হইতে পারে, হয়তো ভয়টাই পায় তাই আমাকে ধরে না। বাট আমি চাই যে একটু কিছু শুনতে, কোথাও ফিসফিসানি শুনতে, বা কেউ হেঁটে যাচ্ছে, বাট এখন পর্যন্ত কেন যেন হয় নাই। তো আমরা কথায় কথায় আমরা অনেক কথাই বললাম, খুব নিঃসন্দেহে খুব অনেক আড্ডা দিলাম। তো আপনার কাছে মনে হয় যে এতগুলা কথা বললাম, এর মধ্যে সবচেয়ে বাজে কথা কোনটা ছিল? একটাও না। আমি খুবই এনজয় করছি অনেস্টলি। দ্য কোয়েশ্চেন্স ওয়ার ভেরি ইন্টারেস্টিং। সো আর ওটা তো খুবই সারপ্রাইজিং ছিল, ট্রাস্ট মি। আমি একদমই জানতাম না যে মাঝখানে এই কথাটা ঘটছে। সো আমার জন্য এটা টোটাল সারপ্রাইজ ছিল। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আই থিঙ্ক আজকে প্রোগ্রামে এইটাই আমার জন্য গিফট। শিল্পীরা নাকি বহুমাত্রিক প্রতিভার অধিকারী হয়ে থাকেন, তো লেখালেখির সাথে কি সখ্যতা আছে? আমার লেখালেখির সাথে অনেক সখ্যতা আছে, কারণ আমি আরজে ছিলাম। তো আমি হচ্ছে আমার স্টেশনে যখনই শো থাকতো, আমার টেবিলে খালি কাগজের পর কাগজ থাকতো, কারণ সারাক্ষণই লিখে দর্শককে বলা, লিখে দর্শক বলা। আমি হচ্ছে ওই ইনস্ট্যান্ট মাথায় এনে বলাতে আমি বিশ্বাসী না। সো আমার প্রচুর লেখা হইতো, ছোট ছোট কবিতা, ছোট ছোট হুক লাইন, এরকম অনেক কিছু। আমরা কিছু একটা শুনতে চাই। ফানি নাকি সিরিয়াস কিছু? অ্যাজ উইশ, আপনার ইচ্ছে। ফানি হলে বেটার। ফানি হলে বেটার, ঠিক আছে, ফানি বলি। ফারিহার মাকে বলেছিলাম, আন্টি ওকে না আমি অনেক ভালোবাসি। আন্টি বলল, বাবা তোমার হাতে দেয়া মানে নিজের গলায় ফাঁসি। আমি বললাম, আমার মতো পাবেন না এমন কোনো বর। আন্টি বলল, তাও ঠিক, আর কে বা এমন লক্কর ঝক্কর। চেঁচিয়ে উঠলাম আমি কম কিসে তাই? আন্টি বলল, কথা বাড়িয়ে কোনো লাভ নেই। সেদিন চোখের জলে আমি ভেসে হয়েছি একাকার, বুকে আমার না পাওয়ার শত শত হাহাকার। ভেবেছিলাম ভাই হয়তো বাঁচবো না আর, এমন সময় লাবণী এলো জীবনে আমার। ভালো আছি এখন, হয়ে গেছে প্রায় 7.5 মাস। আশা করছি জীবনে আর খাবো না আমি বাস। ছ্যাঁকা খেলে কষ্ট পেও না কো ভাই, আরেকদিন কথা হবে। আজকে বাই বাই।
ভেরি নাইস। প্রিয় দর্শক, আমাদের সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত আরেফিন জিলানী। আমরা মজা করেছি, কথা বলেছি, তার জীবনের গল্প মজার ছলে ছলে বের করতে পেরেছি বলে আমাদের মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে দিবেন। তো জিলানী, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকের উদ্দেশ্যে যেটা বলতে চাই, এবং আমি যেটা সবসময় সব ক্ষেত্রে বলছি, যে আসলে বাংলাদেশের কন্টেন্ট এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। সো আমরা আসলে আমাদের উচিত বিইং আ বাংলাদেশি কন্টেন্টটাকে প্রমোট করা। যেহেতু ভালো কন্টেন্ট হচ্ছে, যদি এই ঈদের কথাই বলি, বনলতা এক্সপ্রেস, চরকিতে ক্যাকটাস, আই স্ক্রিনে চক্র 2, আরও ভালো ভালো মুভি আছে, শুধু বনলতা এক্সপ্রেসের নাম বললে তো হবে না। দম আছে, প্রেশার কুকার আছে, রাক্ষস আছে, প্রিন্সও আসছে। সো আপনারা অবশ্যই বাংলাদেশের কন্টেন্টের সাথে থাকবেন, বাংলাদেশের মুভি দেখবেন। তাহলে কি হবে জানেন? তাহলে যেটা হবে যে আমাদের যে রেভিনিউটা আমরা আর্ন করতেছি, এটা আমাদের ইন্ডাস্ট্রিতেই ঘোরাফেরা করবে। তখন আমাদের প্রডিউসাররা, আমাদের ডিরেক্টররা আরও বেশি পরিমাণে মুভি বানাইতে পারবে। সো হ্যাঁ, বাংলাদেশের কন্টেন্টের সাথে থাকবেন, যেন আমরা আরও এরকম অসাম মুভি বানাই, বাংলাদেশকে আমরা বিশ্ব দরবারে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যেহেতু আমি মুভির লাইনে, সো আমি ডেফিনেটলি এই ব্যাপারে কথা বলবো। সো হ্যাঁ, সাথে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা একজন জিলানীকে অভিনয় শিল্পী হিসেবে চেনেন, কিন্তু তার ভেতরে যে প্রতিভা লুকিয়ে আছে, লেখার প্রতিভা, তিনি খুব ভালো লিখেন। একটা লেখা আমাদেরকে শুনিয়েছেন অন স্ক্রিন, অফ দ্য রেকর্ড আমরা আরও কিছু তার লেখা শুনেছি। সে নিঃসন্দেহে একজন ভালো লেখকও বটে। তার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন।